দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। শুরু করছি সেরা 10। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূল নেতা সত্যজ্যোতি সান্যালকে সিবিআই জেরা। আপনাদের জানিয়ে রাখবো, দীর্ঘ 8 ঘন্টা ধরে সিবিআই এর মুখোমুখি হন তিনি এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত পয়লা বৈশাখ অর্থাৎ পয়লা বৈশাখের দিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে হুমকি দেন, আর তারপরেই সিবিআই জেরা করা হয় তৃণমূল নেতা সত্যজ্যোতি সান্যালকে। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, সিবিআই সূত্রে কি জানতে পারছো, ঠিক কি কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কি কি বিষয় জিজ্ঞাসাবাদে উঠে এলো? দেখো, ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা সত্যজ্যোতি সান্যাল অর্থাৎ সন্দেশখালী খুলনা অঞ্চলের তৃণমূলের যে নেতা সত্যজ্যোতি সান্যাল এবং শেখ মিজানুরকে কিন্তু প্রায় কয়েক ঘন্টা জেরা করছে। এখনো জেরা চলছে, জেরা পর্ব। যে ইতিমধ্যে এই নিয়ে কিন্তু রাজনৈতিক একটা বাকবিতণ্ডা তৈরি হয়েছে যে শুভেন্দু অধিকারী বিশেষ করে চলতি মাসের 14ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন বসিরহাট লোকসভা বিজেপির প্রার্থী রেখা পাত্রের সমর্থনে কানমানি থেকে বাসন্তী হয়ে রাজবাড়িতে একটা পথসভা করেছিলেন। পদযাত্রা করার পরে পথসভা করায় সেখানে প্রকাশ্যে তিনি বলেছিলেন যে এই খুলনা অঞ্চলের তৃণমূলের যে সত্যি একটা সান্যাল আছে না, সত্যজ্যোতি সান্যাল, ওর বিরুদ্ধে একেবারে হুমকি দিয়ে বলেছিলেন যে বেশি বাড়িও না, তাহলে তার ব্যবস্থা নেওয়া হবে। ঠিক তার 13 দিনের মাথায় সত্যজ্যোতি সান্যালকে সিবিআই আধিকারিকরা ডেকে পাঠালো এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। যে জিজ্ঞাসাবাদের মূল কারণ হলো শেখ শাহজাহানের সঙ্গে যে ব্যবসায়ীটা কোনো আছে কিনা। কিন্তু সত্যজ্যোতি সান্যাল এলাকার তৃণমূলের নেতা এবং প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত, তার রাজনৈতিকভাবে দক্ষ একটা নেতা, এমনটাই বলছে তৃণমূল কংগ্রেস। সব নিয়ে এই গোটা প্রক্রিয়ার উপরে প্রশ্ন তুলে দিয়েছে অর্থাৎ শাসক দলের অনেক নেতারাই। তারা বলছে শুভেন্দু অধিকারী যখন নাম করে করে বলছেন তখনই ঘরের দুয়ারে কখনো সিবিআই কখনো ইডি পৌঁছে যাচ্ছে। এই জন্য রাজনৈতিক প্রতিহিংসামূলক এই আচরণ তাদের কাছে রীতিমতো ক্ষোভ উগলে দিচ্ছেন শাসক দলের নেতারা। যেভাবে 14ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন প্রকাশ্য সভায় শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা যেভাবে বলেছিলেন যে এখানকার কি একটা সান্যাল আছে, কি সত্যজ্যোতি সান্যাল, সে নাকি 2টি ঘর পুড়িয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বিজেপি কর্মীদের নাকি ঘর পুড়িয়েছে, এটা সম্পূর্ণ তদন্তের বিষয়। সেই ক্ষেত্রে সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখবো, সিজিওতে 8 ঘন্টা ধরে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় সত্যজ্যোতি সান্যালকে। তবে পয়লা বৈশাখের দিন শুভেন্দু অধিকারী তাকে নিয়ে ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। একটা সান্যাল বেরিয়েছে, সত্যজিৎ সান্যাল, খুলনা 2বার বাড়ি পুড়িয়েছে। এরপরের আমার অভিযান খুলনাতে হবে। জসমিন দেশে যদাচার, কিভাবে কার্বলিক অ্যাসিড দিয়ে বিষাক্ত সাপকে তাড়াতে হয়। সিপিএম এবং বিজেপি একে অপরের পরিপূরক। সন্দেশখালীতে যে আন্দোলন তৈরি হয়েছিল সেটা বিজেপি সিপিএম এর আপনাদের শোনালাম গত পয়লা বৈশাখ ঠিক কি বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ এর আগে আমরা দেখেছিলাম সঞ্জিত, শেখ শাহজাহান তাকে নিয়েও কিন্তু বিতর্কিত মন্তব্য করেছিল এবং তারপর তার বাড়িতে ইডি হাজিরা। সেক্ষেত্রে দাঁড়িয়ে সব মিলিয়ে তৃণমূল নেতৃত্ব কি বলছে? সিবিআই এর জেরা অর্থাৎ শুভেন্দু অধিকারীর হুমকির পরে কি সিবিআই জেরা, কোন রকম রাজনৈতিক চাল? একেবারে ঠিক। যখন শুভেন্দু অধিকারী যখন তৃণমূল নেতাদের নাম প্রকাশ্যে জনসভায় বলছেন, তার কখনো 48 ঘন্টা, কখনো 72 ঘন্টা, কখনো 7 দিন, কখনো 13 দিনের মাথায় দুয়ারে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ তৃণমূল নেতাদের দুয়ারে পৌঁছে যাচ্ছে তদন্তকারী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে এই বক্তব্য নিয়ে রীতিমতো কিন্তু নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলো। অর্থাৎ তাহলে কি ইডি সিবিআই বিশেষ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা রয়েছে তারা কোনো একটা রাজনৈতিক দলের অঙ্গনে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে? এটা প্রশ্ন উঠে গেল। যেমন 14ই এপ্রিল পয়লা বৈশাখের দিন শুভেন্দু অধিকারী জয় প্রকাশ্যে জনসভায় বলেছিলেন যে কি একটা সান্যাল, সত্যজ্যোতি সান্যাল, তারপরেই ঠিক 13 দিনের মাথায় তার বাড়িতে নোটিশ গেল, সে জেরার মুখোমুখি হলো। তাহলে আরো একবার প্রমাণিত হয়ে গেল যে যেভাবে শাসক দলের নেতাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের হেনস্থ করছে, এমনটাই বলছেন তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি একটি ঘটনা ঘটেছিল কিন্তু শেখ শাহজাহানের ক্ষেত্রে, তারা যেভাবে নাম বলছিল প্রকাশ্যে সবাই একের পর এক নাম, তখনই তাদের বাড়িতে তদন্তকারী সংস্থা কখনো সিবিআই যাচ্ছে, কখনো ইডি যাচ্ছে। এই নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছে শাসক দলের একাধিক নেতারা।
একদম, এবং ধন্যবাদ জানাবো সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখবো, পয়লা বৈশাখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল নেতা সত্যজ্যোতি সান্যালকে রীতিমতো হুমকি দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে কোনো একটা সান্যাল রয়েছে আর তারপরেই সিবিআই হাজিরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারীর হুমকি গত পয়লা বৈশাখে সত্যজ্যোতি সান্যালকে, আর তারপরেই আজ তাকে সিবিআই হাজিরা দিতে হচ্ছে, 8 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা। কোন রকম রাজনৈতিক চল দেখছেন এই বিষয়ে, কি বলবেন আপনি? না না, এই যেসব হচ্ছে এটা তো বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। সিবিআই, ইডি, এনএসজি, এনআইএ, ইনকাম ট্যাক্স, এরা সব বিজেপির শাখা সংগঠন। এই নিয়ে তো কারোর মনে সন্দেহ নেই। এবং দেখবেন শুভেন্দু অধিকারী যেন এদের বস পরিচালনা করছেন। ভারতের গণতন্ত্র, ভারতের সংবিধান এরা সব পকেটে পুড়ে এরা ফুটবল খেলছে। সব থেকে দুঃখের বিষয় এই যে ভারতবর্ষের মতন একটা দেশে একজন রাজনৈতিক নেতা তারা ঠিক করে দিচ্ছেন কেন্দ্রীয় সংস্থা কার কাছে যাবে, কবে যাবে, কি জিজ্ঞেস করবে, সেই সব। এদের না আছে নিরপেক্ষতা, না আছে কোন রকম সাধু উদ্দেশ্য। তাই জন্যই তদন্ত হচ্ছে না, মানুষ বিচার পাচ্ছে না, তদন্তের নামে প্রহসন চলছে এবং কিছু সংখ্যক বিচার বিভাগের লোকজনও এই ব্যাপারে জড়িয়ে গেছেন। তাদের সামনের দিনের উন্নতি, সামনের দিনের কি হবেন, রিটায়ারমেন্টের পরে প্লেসমেন্ট, এইসব লোভ দেখিয়ে বিজেপি ভারতীয় সংবিধানকেও পকেটে পুড়েছে, বিচার ব্যবস্থাকেও পকেটে পোড়ার চেষ্টা করছে। এটাই হচ্ছে দুঃখজনক পরিস্থিতি। তবে বেশি দিন নয়, মানুষটা বুঝতে পারছে। তাই সামনের নির্বাচনেই বিজেপিকে বিদায় করবে। তারপরে এই শুভেন্দু অধিকারীর মতন লোকজনদের রাস্তায় বসে কাঁদতে হবে, এইটুকুনি বলে দিলাম। ধন্যবাদ জানাবো আপনাকে। এবার যে খবরে নজর রাখবো, শিরোনামে কর্ণাটকের জেডিএস সাংসদের যৌন কেলেঙ্কারি। প্রজ্জ্বল দেভান্নার সেক্স টেপ সামনে আসতেই বিজেপি ও তার জোট সঙ্গী জেডিএস এর উপর ঝাঁপিয়ে পড়েছে বিরোধীরা। ভোটের মধ্যে কেলেঙ্কারির জেরে এখন চরম অস্বস্তিতে বিজেপি। কর্ণাটকে সেক্স টেপ কেলেঙ্কারি, কাঠগড়ায় জেডিএস প্রার্থী প্রজ্জ্বল রেভান্না, মোদীকে নিশানায় কংগ্রেস তৃণমূলের। জেডিএস এর অন্দরেও তোলপাড়। কর্ণাটকে এনডিএর সহযোগী দল জেডিএস এর প্রার্থী প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। মহিলাদের যৌন হেনস্থা করে তার ভিডিও তোলার অভিযোগ রয়েছে এইচডি দেবেগৌড়ার নাতি রেভান্নার বিরুদ্ধে। 26শে এপ্রিল দ্বিতীয় দফা ভোটের পর থেকেই বেপাত্তা অভিযুক্ত। কর্ণাটকে হাসান কেন্দ্রের এই প্রার্থী বেঙ্গালুরু বিমানবন্দর থেকে জার্মানি ফ্রাঙ্কফুর্টে পালিয়েছে বলে সূত্রে খবর। সিট গঠন করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। কেলেঙ্কারি সামনে আসতেই মাঠে নেমে পড়েছে বিরোধীরা। বিরোধী কংগ্রেসের দাবি, দেশ তথা বিশ্বের দরবারে কর্ণাটকের মাথা নত করেছে এই যৌন কেলেঙ্কারি। কংগ্রেসের দাবি, 2023 ডিসেম্বরেই রাজ্যের বিজেপি সভাপতি BY বিজেন্দ্রকে রেভান্নার কীর্তি কাহিনী নিয়ে চিঠি লিখে জানান দলের এক নেতা দেবরাজে গৌড়া। বিষয়টি মোদী বা অমিত শাহেরও অজানা নয় বলেও দাবি কংগ্রেসের। রেভান্নার কেলেঙ্কারি নিয়ে মোদীকে বিধে পোস্ট করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, যে নেতার কাঁধে হাত রেখে প্রধানমন্ত্রী ছবি তোলেন, যে নেতার প্রচারের জন্য 10 দিন আগে প্রধানমন্ত্রী পৌঁছে যান, মঞ্চে যার প্রশংসা করেন, আজ কর্ণাটকের সেই নেতা দেশ থেকে পলাতক। তাঁর জঘন্য অপরাধের কথা শুনেই বুক কাঁপে। অসংখ্য মহিলার জীবন তিনি তছনছ করে দিয়েছেন। বাংলা ভোট প্রচারে বিজেপির হাতিয়ার সন্দেশখালী। খোদ প্রধানমন্ত্রীর গলাতেও সন্দেশখালীর মহিলাদের কথা। এবার পাল্টা সুযোগ মিলতেই বিজেপির নারী শক্তি এবং বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানের কথা তুলে কেন্দ্রের শাসক দলকে বিঁধেছে তৃণমূল। যৌন কেলেঙ্কারি নিয়ে তোলপাড় জেডিএস এর অন্দরমহলও। বিধায়ক সমৃদ্ধি মঞ্জুনাথ দলকে লিখেছেন, প্রজ্জ্বলের বিরুদ্ধে এই অভিযোগের ফলে দলের কর্মী সমর্থকরা অস্বস্তিতে পড়েছেন। দলের সভাপতি এইচডি দেবেগৌড়া এবং এইচডি কুমারস্বামী সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তাদের সিদ্ধান্ত নিতে হবে 19 জন বিধায়ক গুরুত্বপূর্ণ নাকি প্রজ্জ্বল বা তার বাবা এইচডি রেভান্না দলের কাছে বেশি গুরুত্বপূর্ণ। পার্টির আদর্শ এবং দলীয় কর্মীদের হেনস্থার হাত থেকে বাঁচাতে 24 ঘন্টার মধ্যে প্রজ্জ্বল এবং তার বাবাকে দল থেকে বহিষ্কার করতে হবে। অভিযোগ প্রমাণ হলে দোষীকে ছাড়ার প্রশ্নই ওঠে না, বলেছেন এইচডি কুমারস্বামী। যদিও যৌন কেলেঙ্কারির অভিযোগ নিয়ে মুখে কুলুপ বিজেপির। এর আগে উত্তরপ্রদেশে হাতরাস, উন্নাও, মণিপুরের মতো ঘটনার পরেও কেন্দ্রের শাসক দল নীরব থেকেছে বলে অভিযোগ বিরোধীদের। কলকাতা টিভি।
ভোটের পরের দিনেই আটকে রাখা সবকটি বিল সই করে ছেড়ে দিলেন কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। উপাচার্য নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কেরল সরকারের সঙ্গে রাজ্যপালের বিরোধ ছিল শিরোনামে। কখনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধর্নায় বসেছেন রাজ্যপাল, কখনো আবার বিহিত চাইতে শীর্ষ আদালতে ছুটে গিয়েছে রাজ্য সরকার। অন্যান্য অবিজেপি রাজ্যের মতো এমনই ছিল কেরলের রাজভবনের সঙ্গে বিজয়নের বাম সরকারের সম্পর্ক। কেরলে সবকটি লোকসভা আসনে ভোট সম্পন্ন হলো গত ২৬ এপ্রিল। তার ঠিক পরের দিনই রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান তাঁর দপ্তরে আটকে থাকা ৫টি বিলে সই করে ফাইল রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেন। এর মধ্যে কোনো ফাইল বিধানসভায় পাশ হওয়ার পর তাঁর কাছে আটকে ছিল ২ বছরের বেশি সময় ধরে। আটকে থাকা সেই ফাইলগুলি অবশেষে ছেড়ে দিলেন তিনি। তার মধ্যে রয়েছে জমি, ধান সংরক্ষণ, জলাজমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ফাইল। এতদিন বিল আটকে থাকায় নির্বাচিত সরকারের কাজ করতে অসুবিধে হচ্ছে। এই আবেদন জানিয়ে অনেক দিন আগেই শীর্ষ আদালতে গিয়েছিল কেরল সরকার। সেই মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। গত মার্চেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তামিলনাড়ুর রাজ্যপাল RN রবিকে নির্দেশ দিয়েছিলেন ২৪ ঘন্টার মধ্যে এক মন্ত্রীর শপথ গ্রহণের ব্যবস্থা করতে। বিল আটকে রাখার সমস্যা নিয়ে রাজভবনের বিরুদ্ধে নালিশ জানাতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে একাধিক অবিজেপি রাজ্য। কখনো বাংলা, কখনো পাঞ্জাব, কখনো আবার তামিলনাড়ুর সরকার। শীর্ষ আদালত হস্তক্ষেপ করাতেও অনেক সময় সমস্যা মেটেনি। কিন্তু কেরলে হঠাৎ এতদিন ধরে আটকে রাখা ফাইল একসঙ্গে ছেড়ে দিল কেন রাজভবন? অন্য অনেক রাজ্যপালের মতো একদা কংগ্রেস ছেড়ে আসা এই রাজ্যপালও একজন বড় মাপের প্রাক্তন বিজেপি নেতা। ভোটের পরের দিন দ্রুততার সঙ্গে বিলে সই করা নিয়ে দক্ষিণের ওই রাজ্যে এখন যথেষ্ট জল্পনা চলছে। রাজ্যপাল অবশ্য সাংবাদিকদের বলেছেন তার অনেক প্রশ্ন ছিল, তাই কিছুটা দেরি হয়েছে। এর বাইরে এই একসঙ্গে বিলে সই করার মধ্যে অন্য কোনো রহস্য নেই। কলকাতা টিভি। একটি ভোট মোদিকে আরো শক্তিশালী করবে। মোদি শক্তিশালী হলে দেশটি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। বগালকোটে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরো বলেন, ভারতকে একটি উৎপাদন কেন্দ্রে পরিণত করাই বিজেপির লক্ষ্য। বিরোধীদের কটাক্ষ করে মোদি বলেন, যারা শুধুই ছুটি উপভোগ করে তাদের দ্বারা এই লক্ষ্য পূরণ সম্ভব নয়। जो मोदी को मजबूती देगी और तब जाकर के देश दुनिया में टॉप 3 इकोनॉमी बन जाएगा। हमारा संकल्प है कि हम भारत को मैन्युफैक्चरिंग हब बनाए, हम भारत को स्किल सेंटर बनाएंगे और ये संकल्प वैकेशन गुजारने वाले नहीं कर सकते पूरा। অন্যান্য আরো খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। শ্রীরামপুরে বিজেপি প্রার্থীর অডিও কল ভাইরাল। টাকার বিনিময়ে টিকিট কেনার অভিযোগ কবির শঙ্কর বসুর বিরুদ্ধে। ভাইরাল অডিও নিয়ে শুরু হয়েছে রাম বাম চর্চা। বিজেপির অভিযোগ, অডিও কল ভাইরাল করেছে CPM। অডিও কলের সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। টাকার বিনিময়ে টিকিট কেনার অভিযোগ শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুর বিরুদ্ধে। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে সেই অডিও কল, যে কলে শোনা যাচ্ছে টাকার বিনিময়ে টিকিটের জন্য কারোর সঙ্গে কথা বলছেন কবির শঙ্কর। সেই অডিও কলের সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। रास्ते में ध्यान रखना, नाके पे चेकिंग रहती है। अरे बाप रे, पूरा फंस जाएंगे। तुम्हारा काम कुछ आगे बढ़ा? हाँ चल रहा है। समय निकल रहा है ना? हो जाएगा भाई साहब। ये सब समय जी निकल जा रहा है। आज 10 तारीख हो गया। अरे फिर एक बार आप बात करती डायरेक्ट। ना अभी नहीं। ठीक है, मैं करता हूँ। ठीक है, मुझे बताना, अपडेट करना। ठीक है, चलो। ভাইরাল অডিও কলটি যে ওয়েবসাইট থেকে সামনে এসেছে সেটির নাম নিয়েই বিজেপি নিশানা করেছে CPM-কে। তাদের দাবি, মিথ্যে অডিও কল আপলোড করেছে বামেরা। অভিযোগ অস্বীকার করেছে CPM। ভাইরাল অডিওর গলাটি তাঁর নয়, দাবি কবির শঙ্করের। সমস্যাটি নিয়ে আদালতের দ্বারস্থ সুপ্রিম কোর্টের আইনজীবী কল্যাণ ব্যানার্জি প্রাক্তন জামাই কবির। বিজেপি নিজের স্বার্থে অডিও ভাইরাল করে ভোটের রাজনীতি করছে বলে দাবি বামেদের। ভাইরাল অডিও সত্যতা খুঁজতে গিয়ে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে বলে দাবি তাদের। শ্রীরামপুর থেকে তাপস চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।
নয়নজুলি ভরাট করে কংক্রিটের নর্দমা তৈরির অভিযোগ উঠেছিল বানারহাটে। জাতীয় সড়কের পাশে নয়নজুলি ভরাটের সেই খবর প্রচার করেছিল কলকাতা টিভি। খবরের জেরে টনক নড়ল এশিয়ান হাইওয়ে অথরিটির, বন্ধ হলো নয়নজুলি ভরাট। বানারহাটের গয়েরকাটার 48 নম্বর জাতীয় সড়কের পাশের নয়নজুলি ভরাটের অভিযোগ উঠেছিল সাকুয়াঝোড়া পঞ্চায়েতের বিরুদ্ধে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত নয়নজুলি ভরাট করতে দেদার পাথর বালি ফেলছিল নয়নজুলিতে। তৈরি হচ্ছিল কংক্রিটের নর্দমা। পরিবেশের ভারসাম্য নষ্টের অভিযোগ তুলেছিলেন পরিবেশ প্রেমীরা। নয়নজুলি ভরাটের সেই খবর প্রচার করেছিলাম আমরা। তারপরই তড়িঘড়ি এলাকা পরিদর্শনে যায় এশিয়ান হাইওয়ে অথরিটি। নর্দমা তৈরি বন্ধ হওয়ায় খুশি পরিবেশ প্রেমীরা। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত হাইওয়ে অথরিটির অনুমতি ছাড়াই পঞ্চায়েতের তরফে কাজ শুরু হয়েছিল বলে দাবি হাইওয়ে অথরিটির। কাজ বন্ধের কোনো নোটিশ এখনো আসেনি বলেই দাবি সাকুয়াঝোড়ার উপপ্রধানের। বর্ষার সময়ে রাস্তায় জমে থাকা বৃষ্টির বাড়তি জল নয়নজুলিতে চলে যায়। এতে বর্ষার জলের সমস্যা কমে অনেকটাই। বাস্তুতন্ত্র রক্ষার্থে বর্ষার আগে বানারহাটে নয়নজুলি ভরাটের কাজ বন্ধ হওয়ায় খুশি পরিবেশ প্রেমীরা। বানারহাট থেকে শুভজিৎ দেবনাথের রিপোর্ট, কলকাতা টিভি। শক্তিশালী টর্নেডোর প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুলাহবায় মৃত্যু হয়েছে কমপক্ষে 4 জনের, আহত হয়েছেন 100 জন, সতর্ক করল হাওয়া অফিস। দক্ষিণ চীনের গুয়াংজুর পর এবার টর্নেডোর কবলে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় রবিবার আছড়ে পড়ে টর্নেডো। এই বিধ্বংসী ঝড়ের প্রভাবে মৃত্যু হয়েছে 4 জনের, আহত শতাধিক মানুষ। বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ছোট শহরে কমপক্ষে 5000 মানুষের বসবাস। টর্নেডোর প্রভাবে প্রায় অধিকাংশ মানুষেরই কম বেশি ক্ষতি হয়েছে। ভেঙে গিয়েছে একাধিক বাড়ি। তৎপরতা শুরু করেছে প্রশাসন। টর্নেডোর ধ্বংসলীলা নিজেই বিশ্বাস করতে পারছেন না ওকলাহোমার গভর্নর কেভিন স্টিট। তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেছেন। তবে শুধু বাড়িঘর নয়, ঝড়ের দাপটে ভেঙে গিয়েছে একাধিক দোকানপাট, কলকারখানা। শুক্রবারই মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত 5টি রাজ্যে একাধিক টর্নেডোর খবর পাওয়া গিয়েছিল। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ওমাহাতে। ওকলাহোমার পাশাপাশি আইওয়া, কানসাস, মিসৌরি, টেক্সাস সহ বেশ কয়েকটি রাজ্যে টর্নেডোর সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। কলকাতা টিভি। ভারত সফর বাতিলের পরেই চীনে এলেন মাস্ক। রবিবার একটি অঘোষিত সফরে বেজিং পৌঁছেছেন টেসলার সিইও। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এর সঙ্গে কথা বলেছেন তার সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা এবং আমেরিকা চীন বাণিজ্যিক সম্পর্ক নিয়ে। গত 21 ও 22 এপ্রিল ভারতে আসার কথা ছিল টেসলার কর্ণধার এলন মাস্কের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথা ছিল। মনে করা হয়েছিল ঘোষণা করতে পারেন ভারতে তার বিভিন্ন সংস্থার লগ্নি পরিকল্পনা। কিন্তু শেষ মুহূর্তে টেসলার গুরুত্বপূর্ণ কাজে সফর বাতিল করেছিলেন এই ধনকুবের। অথচ তার 1 সপ্তাহের মধ্যেই মাস্ককে দেখা গেল চীনে। রবিবার একটি অঘোষিত সফরে বেজিং পৌঁছেছেন টেসলার সিইও এলন মাস্ক। জানা গিয়েছে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এর সঙ্গে কথা বলেছেন তার সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা এবং আমেরিকার চীন বাণিজ্যিক সম্পর্ক নিয়ে। সূত্রের খবর, এই সফরে বেজিংয়ে স্টেট কাউন্সিল এবং পুরনো বন্ধুদের সঙ্গেও বৈঠকে বসতে পারেন মাস্ক। প্রস্তাবিত ভারতে আসার পিছনে সম্পর্কে মাস্কের বক্তব্য ছিল, দুর্ভাগ্যবশত টেসলার বিশেষ গুরুত্বপূর্ণ কাজে এই সফর পিছনো জরুরি হয়ে পড়েছে, কিন্তু এ বছরের শেষে তা হওয়ার দিকেও তাকিয়ে আছি। এই মন্তব্যের পরেই এক্স হ্যান্ডেলে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন বিরোধীরা। তারপরই মাস্কের চীন সফর তাই নজর কাটছে বলে মত সংশ্লিষ্ট মহলের। বছরের শুরু থেকেই গাড়ির বিক্রি কমা নিয়ে দুশ্চিন্তার মুখে পড়েছেন এলন মাস্ক। দর কমিয়েও বিক্রি বাড়ানো যায়নি, বহু ট্রাক ত্রুটির কারণে ফেরাতে হয়েছে। শেয়ার দর এতটাই পড়েছে যে মুছে গিয়েছে গত বছরের সমস্ত মুনাফা। 10% কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে টেসলা। এই পরিস্থিতিতে অন্যতম বড় বাজার চীনে মাস্কের সফর তাৎপর্যপূর্ণ। কলকাতা টিভি। সেরা 10 এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।